অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তার সাথে সমান্তরাল পাল্লা দিয়ে যাচ্ছে দেশের শিল্প প্রতিষ্ঠান। অগ্রগতির স্বপ্ন দেখছে বাংলাদেশ। স্বপ্নকে কাছে পেতে আমরা আজ এক মঞ্চে সমবেত হয়েছি। আর এই স্বপ্নযাত্রার সারথি RRM গ্রুপ বিজনেস বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন RRM গ্রুপ বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুমন চৌধুরী। এই অনুষ্ঠানে আমরা বলি অপার সম্ভাবনার কথা, আর এই সম্ভাবনার কথা জানাতে মঞ্চে এসেছেন তিনজন সফল মানুষ। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, মেট্রোসিম সিমেন্ট। আরও আছেন জনাব AKM আক্তার হোসেন, সভাপতি, কাস্টমস CNF এজেন্ট অ্যাসোসিয়েশন, এবং আরও আছেন জাবেদ ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক, ট্রিমটেড লিমিটেড। শুধু দর্শক, আজকে আমাদের বিষয় সিমেন্ট ইন্ডাস্ট্রিকে ঘিরে। আমরা সিমেন্ট ইন্ডাস্ট্রিকে ঘিরে কথা বলার আগে আসুন আগে একটি তথ্যচিত্র দেখে আসি। বাংলাদেশের সিমেন্ট শিল্প অনেক পুরনো হলেও সম্প্রতি এই শিল্পের দ্রুত বিকাশ ঘটছে। সরকার এর খাত থেকে প্রতি অর্থ বছরে প্রায় 1000 কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে দেশে প্রায় 30টি বেসরকারি সিমেন্ট কারখানা উৎপাদন কার্যক্রমে রয়েছে। সম্মিলিতভাবে এসব কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 3 কোটি টন। বর্তমানে উৎপাদন হচ্ছে বছরে প্রায় 1 কোটি 80 লাখ টন সিমেন্ট। তবে ভবিষ্যৎ চাহিদা মেটানোর জন্য বর্তমান উৎপাদন সক্ষমতা পর্যাপ্ত নয়। বিষয়টি মাথায় রেখে বেশ কিছু সিমেন্ট কোম্পানির উদ্যোক্তারা উৎপাদন ক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করেছেন। এরই মধ্যে এই কার্যক্রম সম্পূর্ণ করেছেন কেউ কেউ। স্বাধীনতার পর দেশের সিমেন্ট উৎপাদন ক্ষমতা ছিল 3 লাখ টনের মতো, চাহিদা ছিল প্রায় 7 লাখ টন। 4 থেকে 5 লাখ টন আমদানি হতো। 2010 সালে দেশের সিমেন্টের বছরে প্রায় 15 মিলিয়ন টন সিমেন্ট ব্যবহৃত হতো, যা দেশেই উৎপাদিত হয়। সিমেন্ট উৎপাদনে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও এখন সিমেন্ট রপ্তানি হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা বছরে গড়ে 5% করে বাড়ছে। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু সিমেন্ট চাহিদা 100 কেজি, ইইউতে 200 কেজি, যুক্তরাষ্ট্রে 500 কেজি। ঐতিহাসিকভাবেই বাংলাদেশে সিমেন্ট ব্যবহার কম, তবে সাম্প্রতিককালে পূর্বতন ধারার ভবনগুলোর পরিবর্তে আধুনিক বহুতল ভবন নির্মাণের যে প্রবণতা সূচিত হয়েছে, তাতে সিমেন্টের চাহিদা বাড়ছে। 80 দশকের মধ্য থেকে কিছু বৃহৎ আকৃতির অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন শুরু হওয়া ও বর্ধিত নগরায়ন, শহরাঞ্চলের অ্যাপার্টমেন্ট বিল্ডিং ও বহুতল দোকানপাট নির্মাণ কাজ সম্প্রসারণ এবং গ্রামের সচ্ছলদের আধুনিক বাড়িঘরের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ায় সিমেন্টের চাহিদা তুলনামূলকভাবে দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। স্থানীয় বাজারের চাহিদা পূরণে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সিমেন্ট উৎপাদন ও আমদানি উভয় কর্মকাণ্ডে প্রধান ভূমিকা পালন করছে। স্থানীয় কাঁচামাল ও আমদানিকৃত কিনোকার উভয় উপাদান থেকেই স্থানীয়ভাবে সিমেন্ট তৈরি হয়। দেশীয় কোম্পানিগুলো চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে কিনোকার আমদানি করে। স্থানীয় কাঁচামাল ব্যবহার করে সিমেন্ট উৎপাদনের বিষয়টি স্থানীয় উৎসের উপর নির্ভরশীল। নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রতি বছর জাতীয় আয়ের হিসেবে নির্মাণ শিল্পের অবদান 10% উপরে। নির্মাণ শিল্পের অন্যতম প্রধান সহযোগী হচ্ছে সিমেন্ট শিল্প। গত 1 দশকে সিমেন্ট শিল্পে আশাতীত অগ্রগতি সাধিত হয়েছে। বেসরকারি উদ্যোক্তারা এই বিপ্লবে প্রধান কারিগর। আরও সুখবর হলো, বাংলাদেশের সিমেন্ট এখন মানের ক্ষেত্রে বিদেশি সিমেন্টের সঙ্গে প্রতিযোগিতার ক্ষমতা রাখে। বিশ্বের বাজারও খোলা রয়েছে। এখন শুধু প্রয়োজন সরকারি নীতি ও সহযোগিতা। বাংলাদেশের সিমেন্টের মূল্য বিশ্ববাজারের চেয়ে অনেক কম, এমনকি ভারত ও পাকিস্তানের চেয়েও কম। ইইউ ও যুক্তরাষ্ট্রে 1 ব্যাগ সিমেন্টের মূল্য $10 থেকে $12, দুবাইয়ে $8, ভারত পাকিস্তানে $4 থেকে $5, বাংলাদেশে $4.25। প্রতি ব্যাগে সরকারি রাজস্ব রয়েছে প্রায় $1। বাংলাদেশ, দুবাই, আফগানিস্তান ও ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের রাজ্যগুলোই সিমেন্ট রপ্তানি করতে পারে।
শুধু প্রয়োজন সরকারি সহযোগিতা। বিশ্বের ৮ম বৃহত্তম জনশক্তির অধিকারী দেশ হিসেবে বাংলাদেশ সস্তা শ্রমশক্তি কাজে লাগিয়ে শিল্পায়ন কার্যক্রম জোরদার করতে পারে। কার্বন নির্গমন প্রতিরোধ সম্পর্কিত কিয়োটো প্রোটোকলে স্বাক্ষর করায় ইতোমধ্যে চীনসহ অনেক দেশ শ্রমঘন শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তর শুরু করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবেশ বান্ধব সিমেন্ট শিল্প কারখানার প্রসার ঘটানো সম্ভব। ফলে সিমেন্ট উৎপাদন শিল্পে বাংলাদেশ এশিয়ার প্রাণকেন্দ্রে পরিণত হতে পারে। দর্শক, আমরা দেখলাম একটি তথ্যচিত্র সিমেন্ট ইন্ডাস্ট্রিকে ঘিরে। আমরা এখন আলোচনা পর্বে ফিরে আসছি। জনাব শহীদুল্লাহ সাহেবের কাছে আমার প্রশ্ন, শুরু থেকে শুরু করি। বাংলাদেশ সিমেন্ট স্টিল শিল্পের শুরু হয় কখন এবং কিভাবে, এবং এই শিল্পে আমাদের দেশের সম্ভাবনাময় একটি শিল্প। বর্তমানে এই শিল্পের সার্বিক অবস্থা কেমন? যদি আমি সিমেন্ট শিল্প নিয়ে একেবারে গোড়ায় চলে যাই, তাহলে বাংলাদেশে প্রথম সিমেন্ট স্থাপিত হয় সাতক নামক এক স্থানে, যেখানে ব্রিটিশ পিরিয়ডে একটা ৬০০ টন ক্যাপাসিটির একটা কম্পোজিট সিমেন্ট তৈরি হয়, এবং আমাদের দেশের চাহিদার মাত্র ৫ থেকে ৬% সেই সিমেন্ট দিয়ে চাহিদা নিবারণ হতো, আর টোটালি ইম্পোর্ট বেস ছিল। ১৯৯৫ পর্যন্ত আমাদের দেশের সিমেন্ট যত রিকোয়ারমেন্ট ছিল সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি নির্ভরশীল ছিল। ৯৫ পর থেকেই মূলত আমাদের সিমেন্ট শিল্পের বিকাশ ঘটে। প্রথমে এই দেশে আমাদের প্রায় 93 সিমেন্ট ফ্যাক্টরি স্থাপিত হয় ছোট বড় মিলে। বর্তমানে আমরা এই পণ্য রফতানি করছি, এই বিষয়ে সরকারি বেসরকারিভাবে কি পৃষ্ঠপোষকতা পাচ্ছেন এবং আশা করছেন? আমি এই শিল্পের উত্থান নিয়ে বলি এবং বর্তমান পজিশন এবং উৎপাদন এবং বিপণন এবং আমাদের দেশের চাহিদা সম্বন্ধে একটু আলোকপাত করি, তাহলেই গভর্নমেন্টের বিভিন্ন ইস্যু চলে আসবে। যেমন আমাদের দেশে বর্তমান সিমেন্ট উৎপাদন হয় প্রায় 40 মিলিয়ন টন ক্যাপাসিটির ফ্যাক্টরি স্থাপিত হয়েছে। আমাদের দেশের চাহিদা বর্তমান 20 থেকে 22 মিলিয়ন টন ব্যবহৃত হচ্ছে। এক্সট্রা যে সিমেন্ট তৈরি হচ্ছে, আমাদের গভর্নমেন্ট বিশেষ করে বাংলাদেশ সরকারের যেই ভিশন 2021-এর যে ভিশন এবং দেশের অবকাঠামো নির্মাণের, আপনারা জানেন সিমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই নির্মাণের জন্য। সেই নির্মাণের কথা চিন্তা করে দেশের আধুনিক শিল্প কারখানা গড়ে উঠেছে। 33টা সিমেন্ট বর্তমান উৎপাদনে আছে, তার মধ্যে প্রায় মাল্টিন্যাশনাল 5টি ফ্যাক্টরি এখানে আছে। এবং শুনে অবাক হবেন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকেও আমাদের দেশীয় শিল্প উদ্যোক্তারা তাদের উৎপাদন ক্যাপাসিটি এবং মান, সিমেন্টের মান বৃদ্ধি করে এমন এক পর্যায়ে চলে গেছে, এখন দেশীয় শিল্প মালিক উদ্যোক্তারা এই দেশের শিল্প কারখানাকে লিড দিচ্ছে। আমাদের দেশে বর্তমান সিমেন্ট ইউজ হয় পার ক্যাপিটা 110 কেজি, আর যেখানে সারা পৃথিবীতে এটা স্ট্যান্ডার্ড হলো 500 কেজি। আমাদের আশেপাশের দেশ ভারত, পাকিস্তান বা মিয়ানমার, এই সমস্ত জায়গায় এখনও 200 কেজির উপরে তারা সিমেন্ট ব্যবহার করে থাকে, এবং সারা পৃথিবীর যদি অ্যাভারেজ ইউজ বলেন তাহলে প্রায় 500 কেজি সিমেন্ট ব্যবহৃত হয়। সেক্ষেত্রে মাত্র আমরা 110 কেজি। আমাদের এখানে সিমেন্ট ব্যবহারের অনেক সম্ভাবনা আছে। বিশেষ করে আমাদের এই দেশ অত্যন্ত ছোট, যেখানে আপনার ল্যান্ড স্কারসিটি খুব বেশি। আমরা এই সিমেন্ট আশেপাশে কান্ট্রি যেমন ভারত, নেপাল, তারপর আপনার আপনার মিয়ানমার, এই সমস্ত কান্ট্রিতে আমরা ইজিলি সিমেন্ট সরবরাহ করি। সার্ক কান্ট্রিগুলোতে আমরা করছি। ইয়েস, অলরেডি আমাদের সিমেন্ট প্রায় 7 বছর যাবত আমরা ইন্ডিয়ার বিভিন্ন পার্টে এক্সপোর্ট করে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়? হ্যাঁ, রেগুলার হচ্ছে। আমাদের বাংলাদেশে ইভেন আপনি শুনে অবাক হবেন, আমাদের মেট্রোসেন সিমেন্ট গত সপ্তাহে আমরা ওইখানে এক্সপোর্ট ওপেন করেছি, এবং আমরা আরও মার্কেট দেখে যাচ্ছি যাতে আমাদের এই পণ্যটা আমরা বিদেশে এক্সপোর্ট করতে সক্ষম। একইভাবে আমি জনাব আক্তার হোসেন সাহেবের কাছে আমি জানতে চাইব, তো আপনারা বন্দর থেকে এই এজেন্টের মাধ্যমে কিভাবে সহযোগিতা দিয়ে থাকেন? বাংলাদেশের এই সিমেন্ট শিল্প এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে আজকে বিদেশে রপ্তানি করছেন, এটা আসলে আমাদের গৌরবের বিষয়। পাশাপাশি এই সিমেন্ট আপনার প্রস্তুত করতে হলে আমার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে র মেটেরিয়াল প্রয়োজন, সেই র মেটেরিয়াল আসে বাইরের থেকে, এবং এগুলো কোনো বস্তা করে বা ড্রামে করে আসে না, এটা আসে ব্রেক বাল্কে।
এই বাল্ক জাহাজগুলো বন্দরের আউটার অ্যাঙ্কারেজে অবস্থান করে, সেখান থেকে লাইটারেজ করে এই পণ্যগুলা আপনাদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয় নদীপথে। বর্তমানে আমরা দেখতেছি কয়েক বছর ধরে যে মারাত্মক সংকট দেখা দিয়েছে লাইটারেজের কারণে। আপনারা যখনই আমদানি করেন যে সিমেন্ট ক্লিংকার, তখন ওই জাহাজের সাথে যখন বাড়ার চুক্তি হয় তখন একটা পার ডে ড্যাসপাস এবং ড্যামারেজ, আপনি প্রতিদিন কয় ঘন্টা কাজ করে প্রতিদিন কত টন ডিসচার্জ করে আপনাকে নিতে হবে সেটা বাইন্ডিং থাকে। যদি আপনি দেখা গেল যে 2000 টন আপনাকে ডিসচার্জ করতে হবে, আপনি যদি 1000 টন ডিসচার্জ করেন তাহলে অবশ্যই বৈদেশিক মুদ্রায় তাকে পরিশোধ করতে হবে, যেটা আর্থিকভাবে শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আশা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে ব্যবসা বান্ধব সরকার, আমাদের সরকারের সবসময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে শিল্পায়নের ক্ষেত্রে উনি অত্যন্ত আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ওনার বক্তব্যে বলেন যে কষ্ট বৃদ্ধি, মানে কষ্ট কমাইতেই হবে। যদি আমি লাইটার না থাকে তাহলে আমার বিদেশি জাহাজ যদি বসে থাকে তাহলে আমাকে ওখানে প্রতি ঘন্টায় ঘন্টায় আমাকে ডলারে তাকে পরিশোধ হচ্ছে। তা আমি আশা করব যে লাইটারেসের অনুমতি দেওয়া হোক, পর্যাপ্ত পরিমাণ যদি নথিপত্রে লাইটারেসগুলো থাকে তাহলে মালামালগুলো দ্রুত গতিতে আনলোড হবে এবং মাদার ভেসেলগুলো চলে যাবে। দেশের ফরেন কারেন্সিগুলো অনেক অনেক লাভবান হবে, ফরেন কারেন্সি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত থেকে লাভ হবে বলে আমি মনে করি। আমি জাভেদ ইকবাল সাহেবের কাছে প্রশ্ন করতে চাই যে আপনি একজন সিএনএফ এজেন্ট হয়ে কাজ করছেন, বন্দরে অনেক ধরনের সুবিধা অসুবিধা আপনি অবশ্যই ফেস করছেন, তো সরকারের কাছ থেকে আপনারা কি ধরনের সহযোগিতা পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনারা যখন ক্লিয়ারিং ফরওয়ার্ডিং করে থাকেন তখন আপনারা আপনাদের ক্লায়েন্টকে কতটুকু স্যাটিসফাইড করতে পারেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি এটাই বলবো, আমাদের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা চট্টগ্রাম বন্দরে অনেক কিছু থেকে আমরা পিছিয়ে আছি। তার মধ্যে যেমন সিমেন্ট ক্লিংকার যখন আমরা আনলোড করি, যখন আমাদের আনলোড করে হয়, যারা ঢাকার বাইরে যাদের ফ্যাক্টরি আছে তারা লাইটারেজ করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আর যারা চিটাগংয়ে যারা আছেন, যারা যেমন রয়্যাল সিমেন্ট আছেন, ডায়মন্ড সিমেন্ট আছেন, তারপর মুস্তাফা হাকিম সিমেন্ট আছেন, এস আলম আছেন, অনেক বড় বড় সিমেন্ট ফ্যাক্টরিরা আমাদের চিটাগংয়ে আছেন। যখন আমরা অনেক সময় দেখা যায় সাপোজ আমরা লাইটার করে আমরা বন্দরের মধ্যে ভেড়াবো, কিন্তু আমাদের মেন জেটি, আমরা যেটা মেন বন্দর যেটাকে বলি, ওখানে শুধু আমাদের 11টা পয়েন্টের মধ্যে, বেসিক্যালি ওখানে পয়েন্ট আছে 14টা, ওখানে 11টা পয়েন্টের মধ্যে আমরা শুধু ক্লিংকার আনলোড করতে পারি। 11টা পয়েন্টের মধ্যে তারা আবার ভাগ করে দিয়েছে, শুধু 2টা পয়েন্টে আমরা লাইটার লাগাতে পারবো, 2টা পায়ের বেশি আমরা ক্লিংকারের লাইটার লাগাতে পারি না। ওই ক্ষেত্রে গিয়ে দেখা যায় কি অনেক সময় লাইটার অনেক সময় জ্যাম খেয়ে অনেক প্রচুর লম্বা লাইন হয়ে থাকে, ওখানে আমরা দাম করতে পারি না। আর দ্বিতীয়ত আপনাদের একটা প্রাইভেট আবার কিছু সদরঘাট আছে, আপনাদের 4-5টা বন্দর আছে প্রাইভেট বন্দর, যেটা যে মেইন জেটির বাইরে, ওখানে আমরা কিছু লাইটার দিয়ে আমরা ওখানে আনলোড করি। তো আমার বক্তব্য একটা জায়গায় যে আমরা গভর্নমেন্ট যদি চায় যে মাত্র 11টা পয়েন্টের মধ্যে আমরা যে মেইন জেটি 11টা পয়েন্টের মধ্যে ওখানে যদি 2টার পরিবর্তে যদি আরও যদি 5-7টা যদি পয়েন্ট বাড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের ক্লিংকার লাইটের থেকে এটা আনলোড করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। শহীদুল্লাহ সাহেবের কাছে আমার প্রশ্ন, সিমেন্ট ইন্ডাস্ট্রি দেশের অনেক ফরেন রেমিটেন্স আসার ক্ষেত্রে অনেক কন্ট্রিবিউশন করছে, তো সেক্ষেত্রে সরকারের থেকে আপনারা কোনো ধরনের সাবসিডি পাচ্ছেন কি? অ্যাকচুয়ালি দেশ বিনির্মাণে সিমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই সিমেন্টের ইউজ ছিল শহর ভিত্তিক। আমরা সবাই জানি যে শহরে বাড়িঘর হয়, বিল্ডিং হয়, গ্রামে কখনো চিন্তাও করা যায়নি। আপনি যেহেতু রিমিটেন্সের কথা বলেছেন, বাংলাদেশে বর্তমান প্রায় 100 কোটির উপরে যারা বিদেশে উপার্জন করে বিদেশে থেকে তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা এই দেশে পাঠাচ্ছে। সেই রিমিটেন্স দিয়ে আমাদের রাষ্ট্রের একটা বড় আয় এবং আমাদের চলার জন্য পাথেয়। এবং ওই সমস্ত রিমিটেন্স যারা পাঠান, বিদেশে যারা অবস্থান করেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকা পাঠান, তাদের প্রথম স্বপ্ন থাকে একটা বাড়ি করার। এক সময় ছিল গ্রামগঞ্জে সবাই টিনের বাড়ি বা টিনের ঘর করার প্রচলন ছিল। আমাদের এখন চিন্তা ভাবনা এবং আয় সব কিছু বৃদ্ধি পেয়েছে, যার জন্য আগে সিমেন্টের ব্যবহার ছিল সারা ঢাকা শহরে 40% অ্যান্ড সারা বাংলাদেশ ব্যাপী ছিল 40% অ্যান্ড 20% ছিল গভর্নমেন্ট ইউজ। বর্তমান এই চিত্রটা টোটালি রিভার্স। এখন শহরের সিমেন্ট ইউজ 25 to 30%
এবং 40% মানে গ্রামগঞ্জে এই আবাসন শিল্পের খাতে ব্যবহৃত হচ্ছে। এবং এটার পাশাপাশি গভর্নমেন্টের যেই উদ্যোগ নিয়েছে ইনফ্রাস্ট্রাকচারগুলি, মেগা প্রজেক্ট যেগুলি পদ্মা ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং ফ্লাইওভার, এই সমস্ত কাজগুলিতে প্রচুর সিমেন্টের প্রয়োজন। 4 লেন হচ্ছে ঢাকা চিটাগাং, এবং আমাদের এই 4 লেনে আমরা থাকতে পারবো না, খুব শর্টলি আমাদের 8 লেনে যেতে হবে। ঢাকা চিটাগাং, ঢাকা কক্সবাজার ট্রেন লাইন, ডুয়েল লাইন, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে দরকার এই আছে। সবগুলির মূলত প্রয়োজন হলো সিমেন্ট। সুতরাং সিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের এটা অল্টারনেট নেই, এটার কোনো অল্টারনেটিভ নেই বা অল্টারনেট নেই। এবং এইটাকে স্মুথ রাখার জন্য গভর্নমেন্টকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে এবং সহযোগিতা হাত বাড়াই দিতে হবে। আমি ভাইয়ের সাথে একমত হয়ে বলি যে যেখানে আমাদের এই শিল্পের মাত্র আপনার 10 মিলিয়ন টন ক্লিংকার, স্লাগ, জিপসাম এগুলি শতভাগ ইম্পোর্ট করে নিয়ে আসতে হতো বিদেশ থেকে, বর্তমান সেখানে 20 মিলিয়ন টন আনতে হচ্ছে, অর্থাৎ অলমোস্ট ডাবল। কিন্তু লাইটার ভেসেল নতুন করে বিল্ড আপ করা বন্ধ রেখেছে, এবং সে পুরনো লাইটার ভেসেল দিয়ে চিটাগং থেকে আমাদের এই র মেটেরিয়ালগুলি ঢাকা আসে। এই ক্ষেত্রে আমাদের এই সেক্টরের সবচেয়ে বেশি বড় বড় ক্যাপাসিটি মূলত ঢাকা অবস্থিত। চিটাগং 20% ফ্যাক্টরি, আর চিটাগংয়ের বাইরে 80% ফ্যাক্টরিগুলি ছড়ায় ছিটা বিভিন্ন জায়গায় আছে। এই সমস্ত বাল্ক কোয়ান্টিটি প্রোডাক্টগুলি ক্যারিং করার জন্য লাইটার ভেসেলের সহজলভ্যতা প্রয়োজন, এবং যারা আজকে এটা বিল্ড আপ করার জন্য বন্ধ রেখেছে গভর্নমেন্ট, এটা অচিরে এটা ওপেন করা উচিত। আরেকটা জিনিস বলি আপনাকে, যে আমাদের এই সিমেন্টের জন্য শুধু বাংলাদেশের যে বর্তমান ইউজ হচ্ছে, এই ইউজটা উইদিন 5 to 6 ইয়ারের 5 থেকে 6 বছরের ভিতরে অলমোস্ট ডাবল কনজামশন ডাবল হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই ক্লিংকার অ্যান্ড র মেটেরিয়ালস আরও ইম্পোর্ট বেড়ে যাবে। এবং আপনি জানেন বাংলাদেশের যেই মেগা প্রজেক্টগুলি হচ্ছে, এই প্রজেক্টগুলির জন্য পাথর এবং বিভিন্ন কোল, যেমন আমাদের এখানে অটো ব্রিক্সগুলি যেগুলি ছিল, ব্রিক্স ফ্যাক্টরি থেকে গ্যাস কর্তন করার কারণে এখানে প্রচুর কয়লা আমদানি করতে হচ্ছে। এবং গভর্নমেন্ট যেই বিদ্যুৎ প্রকল্পগুলি করছে, সেখানে কয়লার প্রচুর প্রয়োজন। সেই ক্ষেত্রে লাইটার ভেসেলের একটা ব্যাপক ঘাটতি আছে। গভর্নমেন্টকে অন্তত বিশেষ করে যারা নাকি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে লাইটার ভেসেল করার জন্য খুব স্বল্প সুদে, এবং তারা যেন এটা সহজে তাদের নিজস্ব ফ্লিট করতে পারে। অ্যাজ ইউজুয়াল যারা অন্য স্টেক হোল্ডার আছে, যারা লাইটার ভেসেল বানিয়ে তারা পণ্য বহন করে, তাদেরও সুযোগ দেওয়া উচিত। সরকারের সাথে আপনাদের এই ক্লিংকার ইম্পোর্টের ক্ষেত্রে ডিউটি স্ট্রাকচারে কি আপনারা স্যাটিসফাইড? না, কখনোই না। আপনি মনে রাখবেন যে আমাদের এই সিমেন্ট দিয়ে গভর্নমেন্টের যেই সচিবালয় সেটাও স্থাপিত হয়, হসপিটাল, স্কুল, গভর্নমেন্টের যেগুলি টার্গেট, যেই সমস্ত ইগুলা মনে করেন গভর্নমেন্ট একটা শিক্ষা বান্ধব গভর্নমেন্ট, এবং শিক্ষাকে বিস্তার করার জন্য এবং শিক্ষা সমৃদ্ধি আনার জন্য স্কুল এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি পাবলিক ইউনিভার্সিটি করা, এই যে অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছে, এটা প্রতিটি কাজই সিমেন্টের প্রয়োজন। আমি সাউথ ইস্ট এশিয়ার ইন্দোনেশিয়াতে একটা সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম। প্রায় 12টা কান্ট্রির সিমেন্ট উৎপাদনকারী পিপল একত্রিত হয়েছিল। তখন আমাদের এই ডিউটি স্ট্রাকচার শুনে তারা অবাক, বলে যে সিমেন্ট দিয়ে দেশ তৈরি হয়, সেখানে কেন এত হাই স্ট্রাকচার। সুতরাং আমাদের বর্তমান সিমেন্টের উপর প্রায় 500 টাকা প্রতি টনে ডিউটি নির্ধারণ করা আছে। সদর সাহেব, আমরা আরো বিস্তারিত আসবো আপনার কাছে। ওনার কাছে আমরা একটু জানতে চাই, আপনার কাছে আমরা অনেক বিষয়ে আমরা জানতে চাইবো। জনাব আখতার হোসেন সাহেবের কাছে আমার প্রশ্ন, যে যন্ত্রপাতি ব্যবহার ও লোকবল নিয়োগের ক্ষেত্রে উন্নত বিশ্বের তুলনায় পণ্য উৎপাদনে আমরা কতটা আধুনিক, কিন্তু বন্দরে যে পরিমাণে লোকবল নিয়ে আপনারা কাজ করছেন, সরকার কি সেখানে সাফিসিয়েন্ট লোকবল দিতে পারছে আপনাদেরকে? আসলে আপনার এটার পাশাপাশি সিমেন্ট শিল্পের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেমন আপনার স্টিল রিরোডিং মিলগুলো রয়েছেন, তাদের বেসিক র মেটেরিয়ালগুলো হলো আপনার স্ক্র্যাপ। সেই স্ক্র্যাপগুলো আসে বেশিরভাগ কন্টেনার্স কার্গো। সরকারের নীতি অনুযায়ী যে কন্টেনার্স এই স্টিলের স্ক্র্যাপগুলো সবগুলাই চট্টগ্রাম পোর্টে ল্যান্ড করে এবং ওখান থেকে অফডকে প্রেরণ করা হয়।
আপনার অবডকের তাদের সক্ষমতার কারণে না থাকার কারণে এই কন্টেনারগুলো চট্টগ্রাম বন্দরে অবস্থান করে ল্যান্ড করার পরও একদিকে আপনাকে পোর্ট ড্যামারেজ চার্জ, অন্যদিকে শিপিং এজেন্টের ড্যামারেজ চার্জ আপনাকেই বহন করতে হচ্ছে শিল্প উদ্যোক্তাকে। পাশাপাশি আপনার এই পণ্যগুলা যখনই আপনি নিতে যাবেন তখনই দেখা যাবে মিনিমাম 5 থেকে 7 দিনের আগে চট্টগ্রাম পোর্ট থেকে এই কন্টেনারগুলো অবডকে প্রেরণ করা হচ্ছে না। আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে যেই দিন জাহাজ বার্থ পাবে সেই দিন কন্টেনার ল্যান্ড করার সাথে সাথে পোর্ট থেকে ওই দিনের মধ্যে বা 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে হলেও এই কন্টেনারগুলো যেন অবডকে নিয়ে দেওয়া হয়, অন্যথায় আপনাকে ড্যামারেজ চার্জ দিতে হচ্ছে, আপনার প্রোডাকশন লস। ডিপো সংক্রান্ত এখন এই অবশ্যই আপনারা সমস্যা ফেস করছেন। জি জি আমি একটু যোগ দেই যে আপনি যেটা বলছেন অবডকে নেওয়ার ক্ষেত্রে আমার এখানে একটু আপনার সাথে যোগ আছে। আমাদের যে স্টিল শিল্প অত্যন্ত ভারী শিল্প, এই স্ক্র্যাপগুলি যেগুলি আসে এগুলার ট্যারিফ ফিক্সড করা এবং প্রোডাক্ট জাহাজ লাগার সাথে সাথে আমরা ডিউটি পেমেন্ট করে দিই। সেই ডিউটি পেমেন্ট করার সাথে সাথে যখন মাদার ভেসেল থেকে যখন এই কন্টেনারগুলি আনলোড হয় আমাদের যেই ট্রেইলার এবং আমাদের ক্যারিয়ার সব রেডি থাকে, ওইখান থেকে কিন্তু পণ্যগুলি দিয়ে দিলে এবং এই পোর্টের যে স্ক্যানিং মেশিনের মাধ্যমে যেই চেকিং করা হয় বা পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপর কিন্তু অবডকে আমাদের অন্তত স্টিল সেক্টরের জন্য যদি আমি আপনি যেহেতু এই প্রসঙ্গে বলছেন আমি এই জন্য স্টিল সংক্রান্ত বলে ফেলছি যে আমাদের পণ্যটা অন্তত স্টিলটাকে অবডকে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এই ক্ষেত্রে যদি যে গভর্নমেন্ট 37টি পণ্য বন্দর কর্তৃপক্ষের সাথে জানতে পারলাম যে 37টি পণ্যকে অবডকে নেওয়ার বাধ্যতামূলক করেছে, সেই 37টা পণ্য থেকে যদি আমাদের এই স্টিল বিশেষ করে কন্টেনারগুলি রিলিজ করে দেয় তাহলে আমরা দ্রুত আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং খরচ কমে যায়। অহেতুক আমাদের পণ্যটা নিয়ে সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না, শুধুমাত্র একটা সিস্টেমের কারণে ওই কন্টেনারগুলো ওইখানে নিয়ে আবার সেই আমাদের নিতে হয় এবং অনেক টাকা পে করতে হয়। তো আমি মিস্টার জাবেদ ইকবালের কাছে আমার প্রশ্ন, পাশাপাশি উনি আপনাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সিএনএফএ এজেন্টের যে ধরনের সম্ভাবনাময় এবং অসুবিধাগুলো উনি ডিসকাশন করলেন, আপনি একজন এজেন্ট হিসেবে আপনি কি মনে করেন? আমাদের দেশে অনেক সম্ভাবনা আছে, তার মধ্যে একটা বেশি অনেক বড় প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের নদীর নাব্যতা। আমরা যখন উনি স্টিল সেক্টরের কথা বলছি, আমি একটু স্টিল সেক্টরটা নিয়ে আসি। এখন কন্টেনারের সাথে সাথে অনেক স্টিল মিলরা এখন বাল্ক স্ক্র্যাপ নিয়ে আসছে। তো দেখা যায় অনেক সময় বাল্ক স্ক্র্যাপ আনতে ওরা যখন 40,000 45,000 টন পর্যন্ত ওরা স্ক্র্যাপ নিয়ে আসে। তো আমাদের অ্যাকচুয়ালি দুর্ভাগ্যবশত একটা সমস্যা, সেটা হচ্ছে বন্দরের মধ্যে আমরা 22 থেকে 23,000 টনের উপরে কোনো ভেসেল আমরা বন্দরের ভিতরে ইন করাতে পারি না। যখন কোনো মাদার ভেসেল 40,000 টন বা 35,000 টন ভেসেল নিয়ে যখন আসে তখন ওই জাহাজকে আউটার মধ্যে লাইটারিং করতে হয়। লাইটারিং করতে বলতে ওই ছোটো জাহাজের মধ্যে পণ্যগুলো আনলোড করতে হয়। ওখান থেকে 10 থেকে 11,000 টন আনলোড করার পর দেন আমরা 22-23,000 টন একটা জাহাজ ওই বন্দরের ভেতরে ইন করতে পারে। যদি সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একটু অনুমোদন দেয়, তাহলে যদি চাই সরকার আমাদের বঙ্গোপসাগর থেকে যে টানেলটা আমাদের জেটের মধ্যে ঢুকেছে ওটাকে একটু ড্রেজিং করে যদি দেওয়া হয়, যদি ড্রেজিং করা যায় তাহলে হয়তো আমরা আরও অতিরিক্ত 10,000 টন এক্সট্রা আমরা ক্যারি করতে পারবো। যেটা তো সরাসরি যদি জাহাজটা যদি বন্দরের মধ্যে ঢুকে তাহলে ওই যে লাইটার করার জন্য যে একটা সময় চলে যায় 7 দিন 8 দিন যে সময়টা চলে যায়, তাহলে ওই টাইম যে কস্টটা, যেমন একটা জাহাজ যদি দাঁড়িয়ে থাকে প্রত্যেক দিন $8,000 থেকে $10,000 পর্যন্ত ওদের ক্ষতি গুনতে হয়। তাহলে এই জিনিসগুলো প্রতিটা আমরা যারা ইন্ডাস্ট্রি যারা আছে তারা এটা ম্যানুফ্যাকচার যারা করছে তাদের উপরে কস্টটা এটা ইনক্লুড হয়, আর এইটা এফেক্টটা পড়ে ভোক্তার উপরে। তো এটার জন্য যদি নদীর নাব্যতাটা বাড়ানোর জন্য যদি একটু ড্রেজিং করে দেওয়া হয়, এবং আমাদের এখন অনেকগুলো পয়েন্ট আছে বন্দরের আশেপাশে যেখানের মধ্যে প্রাইভেট জেটি করার মতো এখনও অপশন আছে। যদি গভর্নমেন্ট যদি কিছু প্রাইভেট জেটি করার যদি কোনো পারমিশন যদি দেয়, যে করার জন্য প্রাইভেট সেক্টর যদি দেয়, তাহলে আমরা মনে হয় আরও অনেক আমরা আরেকটা জিনিস জানি যে শিপিং লাইন, শিপিং কোম্পানিগুলো অনেক ধরনের সমস্যার ক্রিয়েট হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো, যেরকম হলো ড্যামরেজ চার্জ
এই ধরনের অনেক সমস্যায় সম্মুখীন হচ্ছে ক্লায়েন্ট কাস্টমার, এবং লোডিং পয়েন্টে এই কন্টেনারগুলো ড্যামেজ হয়ে থাকে সাধারণত। আচ্ছা। কিন্তু এখানে আনলোডিং পয়েন্টে তো ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব কম। অনেক সময় দেখা যায় যে লোডিং পয়েন্টে থেকে যখন ড্যামেজ হয়, আনলোড করার সময় প্রত্যেকটা ফ্যাক্টরিতে কাস্টমারকে ব্যয় বহন করতে হয় সেক্ষেত্রে। হ্যাঁ, এটা কাস্টমারকে ব্যয়টা বহন করতে হয়। কারণ যখন স্ক্র্যাপের ক্ষেত্রে যদি বলি, যখন কন্টেইনারটা যখন ক্রেন দিয়ে ফ্যাক্টরিতে আনলোড করে, তখন ওখান থেকে স্ক্র্যাপ নামানোর সময় তখন কিছু কিছু জায়গায় আমি এই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই। আসলে এই যে ড্যামেজের শব্দ এক এক শিপিং এজেন্ট এককভাবে নেয়। ওনারা ওনাদের নিজস্ব সার্ভেয়ার আছেন, ওনাদের সার্ভেয়ার ওনাদের উপর নির্ভরশীল। এটা কি বিগত দিনও ছিল নাকি এখন ইদানিং ছিল? তো বর্তমানে কিন্তু আপনি যেটা বলছেন, আসলে চিটাগং শিপিং এজেন্ট যারাই রয়েছেন, এক এক শিপিং এজেন্টের এক এক রেট। কেউ ইচ্ছা করলো আমি $20 করে নিব, কেউ ইচ্ছা করলো আমি $200 করে নিব। তো এটার কোনো বাধ্যকতা কোনো কিছু নাই। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাবো, আপনারা বাধ্যবাধকতার মধ্যে আনে দেন, প্রত্যেকটা শিপিং এজেন্ট একই রেট হইতে হবে। কেউ যদি বলে যে আমার প্রিন্সিপাল আমাকে বলছে $100 করে পার ডে ড্যামারেজ নেওয়ার জন্য, এটা তো হতে পারে না। প্রিন্সিপাল বিদেশে থেকে, তো আমার ড্যামারেজ হলে প্রতিদিন যদি $100 হয়, অনেক টাকা। এই চার্জের ব্যাপারে আরো দুই একটা কথা করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনারা, যে মানে সীমাহীন আপনার প্রিপেড বিএল, আপনি ফ্রেড পেমেন্ট করে মাল এনেছেন, এখানে আসার পরে বলে যে আপনার পেমেন্ট হয় না। হ্যাঁ, এটা দুঃখজনক। তাহলে আমার বিএলটা আসলো কি করে? এটা তো আসতে পারে না। তাহলে তো সরকারের দেখা যাচ্ছে যে এত বড় ইন্ডাস্ট্রিতে তো ওনাদেরকে তো অ্যাকচুয়ালি সেফটি প্রোটেকশন দেওয়া দরকার। শিপিং লাইনগুলো যে ধরনের এই ধরনের যদি কাজ করে থাকে, সেক্ষেত্রে তো ইন্ডাস্ট্রির জন্য আমাদের চিটং চেম্বার এই বিষয়ে জরুরি ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছেন। পাশাপাশি গত 3 দিন আগে একটি বিষয়ের উপরে চেম্বার থেকে চিঠি দিয়েছেন আমাদের প্রেসিডেন্ট মাহবুব সাহেব, সরাসরি বন্দর কর্তৃপক্ষ এবং কমিশনার অফ কাস্টমসের কাছে একটা শিপিং এজেন্টের বিরুদ্ধে অন্যায়ভাবে চার্জ আদায়ের বিরুদ্ধে ওনারা অবস্থান নিয়েছেন। তো আশা করি এই বিষয়ে আগামী সপ্তাহে একটা সুরাহা হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জনাব শহীদুল্লাহ সাহেবের কাছে আমার প্রশ্ন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতার কারণে এই শিল্পে কতটুকু প্রভাব ফেলেছে আপনার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে? আপনি নিজেও এটা উপলব্ধি করছেন যে আমরা যদি একটু ব্যাক করি, সেই 13-14 সালে যে উত্তাল আমাদের যে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, সেই সময় আমাদের এই সেক্টরে মাত্র 15 মিলিয়ন টন প্রোডাক্ট বিক্রি হয়েছে। 14 থেকে 15 মিলিয়ন টন, নাও 22 মিলিয়ন টন সিমেন্ট বিক্রি হচ্ছে বা উৎপাদন এবং বিপণন হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা একটা শিল্প কারখানার জন্য অন্যতম একটা পূর্বশর্ত। আমি মনে করি বর্তমান যেভাবে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, এইভাবে যদি আমরা আরও 7, 8 বা 10 বছর অতিবাহিত করতে পারি, এই দেশের জন্য যেই ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, এই দেশের সিমেন্ট, রড এবং জনবল এবং প্রকৌশল, আমাদের প্রকৌশল এত স্ট্রং, প্রকৌশল বিদ্যায় যারা আমাদের ব্যাকএন্ডে কাজ করে, তাদের সহযোগিতায় আমাদের বিদেশ থেকে কোনো এক্সপার্টিজম আনার প্রয়োজন নেই। আপনি জেনে অবাক হবেন যে আমাদের এই সিমেন্ট দিয়ে বাংলাদেশের যে কোনো মানের যে কোনো হাই রাইজ বিল্ডিং বলেন, বড় মেগা প্রজেক্টে বলেন, স্পট নিয়ে পরীক্ষা করে বিদেশিরা এটা প্রমাণিত করেছে যে বাংলাদেশের সিমেন্ট উন্নত মানের এবং বাহির থেকে কোনো সিমেন্ট 1 কেজি ইম্পোর্ট করার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট বা রাজনৈতিক স্থিতিশীলতা যদি আসে, এ দেশের এখন আমরা দেখছি আমাদের ইনকাম পার ক্যাপিটা $1466 আমরা বলি, এটা খুব শর্টলি $2000 চলে যাবে। এটা খুবই লুক্রেটিভ। হ্যাঁ, লুক্রেটিভ। এবং আমাদের দেশে যারা নাকি, বিশেষ করে আমাদের দেশে বাইং ক্যাপাসিটি মানুষের বৃদ্ধি পেয়েছে। এখন যে কোনো লোক তার বাড়ি তৈরি করার ক্ষেত্রে টিন বা বাঁশের বেড়া এগুলি পরিহার করে এখন তারা বিল্ডিং কনস্ট্রাকশনে যাচ্ছে। সুতরাং এই সিমেন্ট শিল্পের অনেক সম্ভাবনা, এবং শুধু এই দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেই নয়, এই দেশের চাহিদা নিবারণ করে এই শিল্প হতে পারে একদিন গার্মেন্ট শিল্পের মতো কোনো একটা সেক্টর যেখানে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তো আমার আক্তার হোসেন সাহেবের কাছে আমার প্রশ্ন, আমরা জানলাম সিএনএফ চিটাগং বন্দরে অনেক সুবিধা অসুবিধার কথা, সম্ভাবনা সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আমরা আশা করছি যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় উনি দায়িত্বভার গ্রহণের পরপরেই চট্টগ্রাম বন্দরের যে কনজেশন, এইটা বিশেষ করে আপাতত কোনো কনজেশন নেই চট্টগ্রাম বন্দরে। তবে কন্টেনার রাখার
ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে, এগুলোর জন্য উনি দ্রুতগতিতে আশেপাশে যেগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে উনি সরাসরি ওখানে কন্টেনার রাখার ব্যবস্থা করেছেন। তো আশা করি সামনে, বর্তমানে কোনো কনজেশন নাই চট্টগ্রাম পোর্টে, কোনো আউটার অ্যাঙ্কারও কোনো ভেসেল নাই। আমি দেখছি খুব ভালোই অবস্থানে আছে। আমরা বাংলাদেশের এই পোর্ট আমাদের ধরতে গেলেন আপনার 90% চট্টগ্রাম পোর্ট দিয়েই আমদানি রপ্তানি সম্পন্ন আমাদের হয়। কি এই শিল্পে কি, হ্যাঁ আপনি বলুন। এই সম্পন্ন হয়, যার কারণে চট্টগ্রাম পোর্ট আমাদের দেশের জন্য একটা স্বর্ণের খনি বলতে পারি আমরা। হ্যাঁ, যেটা স্বনির্ভর বলি আমরা। তো ওটা ভালো অবস্থানে আছে আমি মনে করি। আমাদের সিমেন্ট কি আপনার এক্সপোর্ট করার সময় কন্টেনার এক্সপোর্ট হয়ে থাকে নাকি না আপনার নরমালি কিভাবে এক্সপোর্ট করে থাকেন আপনারা? অনেক সময় তো কন্টেনারের মধ্যে বেশিরভাগ এক্সপোর্ট হয়, কন্টেনার। আচ্ছা, তো সম্ভাবনার কথা আমরা মিস্টার জাবেদ ইকবাল সাহেবের কাছে জানতে চাইবো। আসলে আমাদের দেশ তো অনেক দূর এগিয়ে গিয়েছে মাশাআল্লাহ, সামনে আরও ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। আমাদের চট্টগ্রামবাসী এবং আমরা একজন ব্যবসায়িক হিসেবে আমরা একটা জিনিস আমাদের অনেক আগে থেকে আপনি এটা একটা দাবি বলেন, এটা একটা করণীয় ছিল, সেটা হচ্ছে বে টার্মিনাল। আমাদের চট্টগ্রাম বন্দরের সাথে সাথে একটা বে টার্মিনাল করা অনেক দরকার, যেখানে বে টার্মিনাল হলে তাহলে আমাদের পণ্যগুলা আমরা যেভাবে আনলোড করছি এটা আরও সহজীকরণ হবে, অনেক বেশি মাদার ভেসেল এখানে আসবে। এবং আমরা যেমন আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের যে এখন যে আমরা ট্রানজিট হচ্ছে, বে টার্মিনাল হলে সেটা আমাদের জন্য আরও বেশি দেশের, সাপোজ যখন জাহাজ লাগবে, যখন দেশে তো রেভিনিউ আসবেই, তো একটা বে টার্মিনাল করা আমাদের চট্টগ্রাম বা আমাদের বন্দরের সাথে সাথে একটা বে টার্মিনাল যদি করা যায়, এটা আমাদের জন্য অনেক অনেক বেশি অ্যাচিভমেন্ট। সরকারের কাছে আপনাদের একটা দাবি, এটা আমাদের সরকারের কাছে আমাদের। সর্বশেষ আমি শহীদুল্লাহ সাহেবের কাছে ফিরবো, মেট্রোসিম ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডাইরেক্টর। স্বাধীনতার পর থেকেই তো বাংলাদেশে মনে হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের গতিটা ধীরে ধীরে করে বেড়ে উঠেছে। তো এখন যে সম্ভাবনা আপনি ফিল করছেন এবং সরকারের একটি 2021 সালের ভিতরে একটা ডিজিটাল বাংলাদেশ এবং যেটা 2041 সাল, তো আমরা যে পার ক্যাপিটা কনজাম্পশন আপনি যেটা বলছেন যে 110 কেজির মতো, জি, তো আপনি কি সম্ভাবনা চিন্তা করছেন নেক্সট 2021 সালে এই অবস্থানটা কোথায় যেতে পারে? জি, ধন্যবাদ। আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা উন্নয়নকে পিছিয়ে রেখে দেশের এগিয়ে যাওয়াটা বলতে পারি না। যে কোনো দেশের মাপকাঠি কিছু কিছু ক্ষেত্রে নির্ধারণ হয়। যেমন একটা কান্ট্রি ইলেকট্রিসিটি কনজামশন পার ক্যাপিটা কত, স্টিল ইউজ পার ক্যাপিটা কত, তেমনই সিমেন্ট ইউজ পার ক্যাপিটা কত। এক সময় আমাদের এই দেশের সিমেন্ট ইউজ ছিল 30 থেকে 35 কেজি পার ক্যাপিটা, সেখান থেকে আজকে আমরা 110 কেজিতে আসছি। আমার ধারণা এবং আমরা যেভাবে এই সেক্টরকে ডেভেলপ করেছি এবং দেশের উন্নয়নের সাথে যেভাবে আমরা সম্পৃক্ত হয়েছি, সে আলোকে আমার মনে হয় যে খুব শীঘ্রই আমাদের এই শিল্পের যে উৎপাদন ক্যাপাসিটি সেটা সম্পূর্ণরূপে ইউটিলাইজেশন করা সম্ভব হবে। তবে এখানে বেশ কিছু ব্যারিয়ার এবং প্রবলেম আছে। সে প্রবলেম হলো যে আমাদের এই সিমেন্ট শিল্পগুলির অত্যন্ত ইলেকট্রিসিটি ইনসেন্টিভ ফ্যাক্টরি, প্রচুর ইলেকট্রিসিটির প্রয়োজন। এই ইলেকট্রিসিটির জি, আপনি জানেন 5টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে সিমেন্ট তৈরি হয়: ক্লিংকার, জিপসাম, লাইমস্টোন, ফ্লাই অ্যাশ, স্লাগ। এই 5টা প্রোডাক্টই বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। তার মানে হলো আমাদের এই ক্যারিং কস্ট পাশাপাশি ইলেকট্রিক কস্ট। এই ইলেকট্রিক কস্টটা আমরা সাধারণ ইউজারদের যে ট্যারিফ, আর আমরা এত বাল্ক ইউজার, বিদ্যুৎ প্রচুর ব্যবহার করি, সেম ট্যারিফে আমাদের থাকতে হচ্ছে। গভর্নমেন্ট বা বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতি আমার আকুল আবেদন যে আমরা যারা বাল্ক ইউজার, প্রচুর পরিমাণ বিদ্যুৎ ইউজ করি এই খাতে বা এই শিল্পে, সেখানে আমাদের একটা ভিন্ন ট্যারিফ করে দেওয়া প্রয়োজন। ইন্ডাস্ট্রিগুলোর জন্য একটা ডিফারেন্ট স্ট্রাকচারের এক্সপোর্টের কথা বলছে যে ভাই বললেন যে কন্টেনারের মাধ্যমে আফ্রিকা এবং বিভিন্ন কান্ট্রিতে খুব লিমিটেড সিমেন্ট যায়, কিন্তু আমাদের ম্যাক্সিমাম সিমেন্ট যায় বাই রোডে, যেমন কুমিল্লা হয়ে ইন্ডিয়ান আশেপাশের যে পোর্টগুলি আছে সেখানে আমরা ইউজ করি। সেইখানে আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা উচিত, যাতে প্রচুর পরিমাণে বড় কেরিয়ার ওইখানে সিমেন্ট ইজিলি আমরা আরও বেশি রপ্তানি করতে সক্ষম। আমরা জানি 2017-18 সালের বাজেট প্রস্তাবনার কার্যক্রম চালু হয়েছে এবং সেখানে সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে আপনার কোনো প্রস্তাবনা সরকারের কাছে যাচ্ছে বা আপনি কোনো এই আপনার ইন্ডাস্ট্রির জন্য প্রোটেকশনের জন্য কোনো ধরনের প্রস্তাবনা আপনি দিতে চান? হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি হয়ে জি, আমাদের এই সেক্টরের
আজ থেকে 3 বছর পূর্বে সিমেন্টের ডিউটি ছিল প্রতি টনে 200 টাকা, হঠাৎ করে এটাকে 500 টাকা কমানো হয়েছে। আমাদের এই বাজেটে আমরা জোরালোভাবে লিখিত দিয়েছি এবং আপনার মাধ্যমে এই যথার্থ কর্তৃপক্ষকে বলবো যে আমাদের সেই সাবেক 200 টাকায় নিয়ে আসা হোক, বিকজ আমরা এই পুরা দেশ বিনির্মাণে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, উন্নয়ন অবকাঠামো নির্মাণে আমরা যেহেতু শরিক হয়েছি, আমাদের এই সহায়তা দেওয়া মানে আলটিমেটলি গভর্নমেন্ট নিজে এই গভর্নমেন্টের নিজস্ব কনজাম্পশন আছে, পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টরগুলোকে, প্রাইভেট সেক্টরের জনবলকেও এনকারেজ করা আর কি। রাইট। তো আমি জানতে চাই যে দেশের যে সম্ভাবনাময় একটা অবস্থা 2021 সালের কথা বলা হয়েছে, আমাদের বাংলাদেশের জন্য তো একটা ডিপ সি পোর্টের দরকার। ডিপ সি পোর্টে আমরা অনেক আগে থেকে শুনছি যে এটা সরকারের, এটা নিয়ে কোনো পরিকল্পনা কি এখনো পর্যন্ত হয়েছে কিনা? খুব তাড়াতাড়ি এটা হয়তো বাস্তবায়ন হচ্ছে, এটা গভর্নমেন্ট অলরেডি অনুমোদন নিয়েছে এবং জায়গা। আমাদের দেশে কিন্তু ফ্রেট চার্জ কিন্তু অনেক বেশি কিন্তু। তো আমাদের কুতুবদিয়াতে আমাদের একটা ডিপ সি পোর্ট করার একটা পরিকল্পনা আছে, গভর্নমেন্টের ওখানে জায়গাও নিয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা নিয়ে অনেক জোর দিচ্ছেন এটা নিয়ে। তো ইনশাল্লাহ আমরা যে হারে আছে বাংলাদেশ, এই বর্তমান সরকার যেভাবে আগাচ্ছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস আমরা খুব বেশি দূরে নয়, আমরাও একদিন সিঙ্গাপুরের মতো ইনশাল্লাহ আমাদের দেশকেও আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। জি, খুবই সুন্দর কথা বললেন, খুব আশ্বাস পাওয়ার মতো একটা কথা। আপনার কাছেও জানতে চাইবো কি অবস্থার। অবশ্যই দেশের বর্তমান অবস্থান মানে খুব দ্রুত এগোচ্ছে। আমরা আর্থিকভাবে সচ্ছল, অর্থনৈতিকভাবে বিদেশের কাছে আমাদের ভাবমূর্তি অনেক উন্নত হয়েছে। আমরা আশা করি এই যে পোর্টের কথা বলছেন, সরকার ধাপে ধাপে প্রত্যেকটা পোর্ট, ডিপসির কথা বলছেন আপনি, বে টার্মিনালের কথা বলছেন আপনি, সবগুলাই বাস্তবায়ন হবে, দ্রুত গতিতে এগোচ্ছে এবং সরকারের সদিচ্ছা ভালো। এবং আমরা মনে করি যে 2021 সাল এবং 40 সালের যেটা সম্ভাবনার দেশ, এটা অবশ্যই হতে হবে এবং হবেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশ আপনাদের আয়োজকদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এবং সাথে ধন্যবাদ জানাই বৈশাখী টিভিকে। আরআরএম গ্রুপ আজকে বিজনেস বাংলাদেশের যে প্রোগ্রামটা করেছেন, আপনাকে এবং আপনাদেরকে, এবং পাশাপাশি বৈশাখী টেলিভিশনকেও ধন্যবাদ জানাই। বৈশাখী টেলিভিশনের মাধ্যমে আরআরএম গ্রুপ আয়োজিত এই যে বিজনেস বাংলাদেশ, এটা আরো আমাদের এই দেশকে বিকশিত করার জন্য আরেক ধাপ এগিয়ে যাবে, আমি এই আশাবাদ ব্যক্ত করি। আজ এখানেই শেষ। বিজনেস বাংলাদেশের সাথে থাকুন, উন্নয়নের সাথে থাকুন।